বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা ভয়েস মেইলে পাঠাচ্ছি, আপনি প্রথমত ধন্যবাদ জানাই। আপনি ভয়েস মেইলের ব্যবস্থা করেছেন ভূত.com-এ। এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক যে আমরা আমাদের ডিভাইস থেকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে পাঠাতে পারি। তো আমি রাকিব আল হাসান, আমি আসলে অনেকে নাকি আমার ঘটনা পছন্দ করেছে। আপনি বলেছেন যে আমার আরেকটা নতুন ঘটনা যেন আপনাকে পাঠাই। তো রাসেল ভাই, আমি অবশ্যই আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি রাসেল ভাই, এটা আমাদের এলাকার ইমাম সাহেবের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি নামাজ শেষে আমি ভাবলাম যে ভূত.com-এ যেহেতু রাসেল ভাই বলছে আমাকে একটা ঘটনা পাঠাতে, তো আমি নামাজ শেষে ইমাম সাহেবকে বলছি যে আপনার জীবনে ভয়ানক কোনো ঘটনা আছে নাকি? আপনি তো ইমাম সাহেব মানুষ, অনেক মসজিদে আপনি আবাসিক থাকতেন। তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার সাথে একটি ঘটনা আছে, এবং তিনি সেই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন। রাসেল ভাই, যিনি ইমাম সাহেব, ওনার নাম আমি গোপন রাখার শর্তে তার নাম দিলাম জালাল সাহেব। তো আমাদের ইমাম অর্থাৎ জালাল সাহেব, আমাদের ইমাম সাহেব হুজুর, তিনি এক মসজিদে, সোনারগাঁওয়ের এক মসজিদে তিনি ইমাম ছিলেন এবং তিনি ওয়াক্তীয় নামাজ পড়াইতেন এবং শুক্রবারের নামাজও তিনি পড়াইতেন। মসজিদের খাদেম ছিলেন, তিনি আজান দিতেন, মসজিদ পরিষ্কার করা, সবসময় তদারকি করা তার দায়িত্ব ছিল। কিন্তু রাসেল ভাই, একদিন তার সঙ্গে একটা ঘটনা ঘটে যায়। মসজিদের তার যে রুমটা আছে, ওই রুমটাতে তিনি থাকেন, মসজিদের পাশের একটা রুম সঙ্গে লাগানো, আর মসজিদের অপর পৃষ্ঠে আর একটা রুম আছে যেখানে কোনো লাশ যদি কেউ মারা যায়, মসজিদের এই রুমের মধ্যে সেই লাশটাকে ধোয়া হয়, শেষ গোসল দেয়া হয় এখানে। তো রাসেল ভাই, একদিন ইমাম সাহেব হুজুর রাত প্রায় 2:10 এরকম টাইমে তিনি উঠেছেন যে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো বরাবর তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন মসজিদের ভেতরে। তো অনেক সময় অনেক কিছুরই সম্মুখীন হয়, সেটা আমি পরে আসছি। কিন্তু তিনি যখন তার ঘর থেকে বাহিরে আসলেন, আসার পর হঠাৎ দেখতে পান সেই মর্গের যে রুমটা রয়েছে, লাশ ধোয়ার রুমটা, সেখানে কেউ খুব শব্দ করে গোসল ধোয়াচ্ছে কোনো একজন মানুষকে, অথচ এই শব্দটা খুব জোরে জোরে শোনা যাচ্ছে। তারপর তিনি বাহির থেকে লাইট জ্বালিয়ে দেখলেন সেই লাশ ধোয়া ঘরের দরজা এখন পর্যন্ত তালা লাগানো আছে এবং সেই তালার চাবি সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেব জালালের কাছে। তিনি অবাক হয়ে গেলেন, কে সেখানে এত রাত্রে গোসল ধোয়ায়? তিনি যেহেতু ইমাম সাহেব মানুষ, তার শরীর তিনি বন্ধ করলেন, কলুসরা এবং চারকুল পরে তিনি তার শরীর বন্ধ করলেন। করার পর ইমাম সাহেব গুটি গুটি পায়ে একটু আঘাতে থাকে এবং যখনই তিনি ভিতরে কান রাখলেন, একটু শোনার চেষ্টা করলেন, ধপ করে সেখানকার গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল এবং মনে হচ্ছিল রাসেল ভাই কারো হাত থেকে যে মগ ছিল, যে মগ দিয়ে পানি দিয়ে ধোয়া ছিল, ওই মগটা
ঠাস করে পড়ে গেছে। এটার পর ইমাম সাহেব খুব চিন্তিত হয়ে গেলেন। তারপর তিনি চিন্তা করলেন যে আসলে ভেতরে কি ঘটনা ঘটছে সেটা আমার দেখা উচিত, কেননা আমি তো ভুল শোনার কথা নয়, এখানে গোসল ধোয়াচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে। তারপর ইমাম সাহেব দরজা খুললেন। খোলার পর রাসেল ভাই ভিতরে দেখতে পেলেন পুরো যে ওখানে যে একটা জলচৌকি রয়েছে, এই জলচৌকির উপরটা পুরো ভিজে রয়েছে। মনে হচ্ছে এই মাত্র কোনো এক লাশকে এখানে গোসল দেওয়ানো হয়েছে। কিন্তু রাসেল ভাই তিনি ওখানে তো কেউ পাইলেন না। রীতিমধ্যে তিনি খুবই বিস্মিত, এবং যদিও তার হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, তারপর মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে এটা? তারপর ইমাম সাহেব দরজা লাগিয়ে তিনি তার রুমে চলে আসলেন, এবং তিনি বারান্দার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি তার রুমের মধ্যে চলে আসেন, এবং তিনি এটা চিন্তা করতে থাকেন, এবং তার প্রচণ্ড ভয় বাড়তে থাকে যে এরকম একটি ঘটনা তার সঙ্গে ঘটল। তখন রাসেল ভাই তিনি চিন্তা করলেন যে আসলে এখন আমি এই ব্যাপারটা আমাদের মুসল্লিদের সঙ্গে শেয়ার করব ফজরের নামাজের আগে। আর তিনি এই চিন্তা করে আস্তে আস্তে ঘুমাই গেলেন। ফজরের রক্ত হওয়ার পর তিনি অস্বাভাবিকভাবে একটা সমস্যায় পড়লেন যে প্রত্যেক দিন রেগুলার তিনি যে দরজাটা এত ইজিলি খোলে, সেদিন তার দরজা এত চেষ্টা করছে, মসজিদের দরজা খুলছে না। এরকম ব্যর্থ চেষ্টা করতে করতে তিনি কোনো একবার সেই তালাটা খুলতে পারে। আর যখন ইমাম সাহেব সেই মসজিদের ভেতর ঢুকবে রাসেল ভাই, ইমাম সাহেবের ভাষ্য অনুযায়ী ভিতরে যদি এরকম 10 জন মানুষ একত্র হয়ে যদি সে মসজিদের দরজা ধাক্কা দিয়ে ধরে রাখে, যেরকম শক্তিশালী হবে, ইমাম সাহেব হুজুরের সঙ্গে মানে তার সঙ্গে এই অনুভবটা হয়েছে যে কেউ একজন মসজিদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ মনে হয় এই দরজাটা চাপ দিয়ে রেখেছে। তখন ইমাম সাহেব নিজে অনেকবার চেষ্টা করার পরেও মানে তালা খোলার পরেও ঢুকতে পারছে না। তার তখন মনে পড়ে গেল যে তিনি ইয়াসিন সূরা পড়বে এবং আর রহমান সূরা তিনি কিছু তেলাওয়াত করবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। তারপর ইমাম সাহেব তার মতো করে ইয়াসিন সূরা পড়া শুরু করলেন এবং শেষে গিয়ে আয়াতুল কুরসি পড়লেন। পড়ার পর রাসেল ভাই হঠাৎ করে দরজাটা ঠাস করে খুলে গেল, যেটা একদম অস্বাভাবিক একটা জিনিস। আর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব এটা দেখার পর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এবং যখন নামাজিরা আসে, সবার চিন্তা এলাকার যে মসজিদে কেন এখনো আজান হয়নি। তো এলাকার কিছু মুরব্বী থাকে, একটু তাড়াতাড়ি আসে। তো তিনি আসলেন, আসার পর আমাদের জাফর চাচা তিনি আসছেন। আসার পর তিনি এসে দেখলেন যে আসলে ইমাম সাহেব সেখানে পড়ে আছেন। আমাকে এভাবেই ইমাম সাহেব বর্ণনা দিয়েছিল, কারণ ইমাম সাহেবকে বাকি ঘটনাটা বলছেন জাফর সাহেব। তো ইমাম সাহেব বললো যে আমাদের জাফর চাচা আর কি এভাবে আমাকে এসে দেখার পর উনি আমাকে আমার মুখে পানি ছেটায় এবং আমার জ্ঞান ফেরে। তারপর জাফর চাচাকে ব্যাপারটা খুলে বলবে তার আগে আজান দিয়ে নিলেন। নেওয়ার পর মসজিদের নামাজ শেষ করার পর সেই ভয়ঙ্কর রাতের এই ঘটনাটা তিনি শেয়ার করেন এলাকার প্রত্যেকটা মুসল্লির কাছে। এবং তিনি তার পরের দিন থেকে ওই মসজিদের ইমামতি ছেড়ে দেন এবং তিনি বলেন যে এখানে আমি আর থাকতে পারবো না, এখানে অবশ্য অশুভ কিছু আত্মা রয়েছে, নয়তো জিনের অনেক বেশি উৎপাত বেড়ে গিয়েছে এই মসজিদে। তারপর ইমাম সাহেব হুজুর সেখান থেকে বিদায় নেন। তারপর থেকে সেই মসজিদে
এখন পর্যন্ত কেউ নাকি আবাসিকভাবে কোনো হুজুর থাকতে পারে নাই। একে একে অনেক কয়টা হুজুর পরিবর্তন হয়েছিল, তারা থাকতে পারে নাই। তবে মানে অক্রিয়ভাবে এলাকার একজন হুজুর এসে দায়িত্ব নিয়েছেন, তারপর এখন চলছে। তারপর ইমাম সাহেব হুজুর, আমাদের বর্তমান তিনি ইমাম সাহেব, আমাদের মসজিদে ইমাম, তিনি এখানে থাকেন। এবং তার সঙ্গে আমি যখন বলেছি ভূত.com একটি ঘটনা পাঠাবো, তিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছিলেন। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি রাকিব আল হাসান। ধন্যবাদ। আসলে অনেক অডিয়েন্সই নাকি কমেন্ট করেছেন যে প্রথম ঘটনাটা তো অনেক ভালো লেগেছে, রাকিব ভাইয়ের ঘটনা চেয়েছেন রাসেল ভাইয়ের কাছ থেকে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে। আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা, সেখানে গিয়ে আপুর সাথে গল্প সল্প করে ঘড়িতে প্রায় 10টা কি 10:30। কথার ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা। সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ, আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই? জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস? সে আমায় বলল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। কেন মামা, তুমি আসবে নাকি? আমি তাকে না বলতে পারলাম না। আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো অনেকবারই গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি। তো তারা সবাই একসাথে থাকতো বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তারা ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা। সো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি, সেই সময়টা ছিল হালকা শীত। আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30। চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছালাম। তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে এই রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটি ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা খেয়াল করলাম, কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম। আমি রাকিব আল হাসান। বাছাইকৃত সবচেয়ে ভয়ঙ্কর পর্বগুলো এই চ্যানেলের মাধ্যমে ঠিক রাত এই সময় নিয়ে আসা হয়। তাই বাছাই পর্ব, ভূত এফএম, ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটি অন করে দিন, কেননা সর্বপ্রথম যেন আপনি পেয়ে থাকেন। অনেক ঘটনাই রয়েছে যে ঘটনাগুলো আসলে ভয়ঙ্কর হয় না, কিছু ভয়ঙ্কর হয়। তবে আমরা যাচাই বাছাই করে সবচেয়ে ভয়ঙ্কর পর্বগুলো নিয়ে আপনাদের জন্য আয়োজন করি প্রত্যেক দিন এই নাইট ভূত শো থেকে। দর্শক অবশ্যই শুনতে থাকুন। চলুন আমরা শুনে আসি। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম। এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, মানে এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক
সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ কেন যেন মনে হলো জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দ এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই? মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কেন যেন আমার পেছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারলো, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সেই আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ। চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি অতি অল্প সময় আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি। কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, তারপর লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোন সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হলো বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকতো। বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোন সুন্দর মেয়েকে বশ করে
বিয়ে করা ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু গেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে। আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যদি কমেন্ট দেখি তাহলে দেখছি যে অনেকেই লিখছেন যে ঘটনাটি ভালো লেগেছে, স্টোরিটা অনেক ভালো লিখেছেন। এমডি মামুন মৃদুল, এছাড়াও তাসলিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আবু নাইম আছেন। আজকে প্রথম তিনি লাইভ শুনছেন। ওয়েলকাম টু এফএম। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বগুড়া থেকে শুনছেন তিনি। জয় পাল বললেন যে লিখছেন যে অনেক ভালো লাগলো। দেওয়ান সাকিব জয়পুরহাট থেকে শুনছেন। নুরুল আফসার আমাদের সাথে চট্টগ্রাম থেকে শুনছেন। শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন এবং রাজশাহী বিনোদপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নাবিল নবাবগঞ্জ হাসনাবাদ থেকে তিনি শুনছেন। ফারহান জিম আমাদের সাথে জেএসসি এক্সাম দোয়া চেয়েছেন। আমাদের সাথে আছেন আন্দ্রেস মেসি এবং ইমেলটা ভালো ছিল। সঞ্জিত খান আমাদের সাথে আছেন। আছি ভাই আতিকুর রহমান আতিক আমাদের সাথে আছেন, নিয়ামতপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন জান্নাতুন নাইম, ইমেলটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদনান সাকিব এবং আমাদের সাথে তিনি বলছেন যে এই কুল রিলেটেড ঘটনা তার কাছেও আছে, পাঠিয়ে দিন futi.fm অ্যাড্রেসে। মেহেদি হাসান বলেন যে প্রথম ঘটনাটা অনেক ভয় পেয়েছেন তিনি। রউফ ইসলাম আমাদের সাথে আছেন এবং তিনি সেফ এটা লিখে পাঠিয়েছেন। আমি বলেছিলাম সেদিন যারা সেফলি বাসায় পৌঁছেছেন তাদেরকে জানিয়ে দিতে যে তারা সেফ আছেন, সেটাই তিনি জানিয়েছেন। জাহিদ হাসান তুষার আমাদের সাথে আছে, আহমেদ তুষার আমাদের সাথে আছেন জামালপুর থেকে। শ্রাবণ ইসলাম সাহেব আমাদের সাথে আছেন, সাহাব আমাদের সাথে আছেন বিএড স্কুল থেকে তিনি শুনছেন। সামির হোসাইন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, এমডি হাবিবুর রহমান আমাদের সাথে আছেন। ফার্স্ট স্টোরিটা নাইস। আমাদের সাথে আছেন সামির হোসাইন, আমাদের সাথে আছেন আশিকুজ্জামান টাঙ্গাইল থেকে শুনছেন। আলমগীর হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তুষার আহমেদ তুহিন রাজশাহী থেকে শুনছেন। সোহাগ সাদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন প্রিন্স ফারহান, এছাড়া আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি তামিম তানভি আছেন আমাদের সঙ্গে। ইভান আহমেদ আমাদের সাথে। নাবিল দোহার থেকে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরবি ইমন, ইমেল গুলো সবসময় ভালো হয় লিখেছেন। আশিকুর রহমান যশোর থেকে আমাদের সঙ্গে আছেন। চট্টগ্রাম থেকে ইভান জাহারি আমাদের সাথে আছেন। শিশির ভেজা শাহিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার অ্যান্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার গোদার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান। কিন্তু এখন যেই অবস্থাটাই সেখানে রয়েছে, আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটা কিছুই নেই। এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজা। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন।
তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা, ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন হ্যাঁ, পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচো, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবার যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলে নিজের নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিটা সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন আচ্ছা, এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছুর জন্য মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো এসে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোন স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ওইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায়
এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তো বা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তো একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় অনেক লোক হতো একসাথে এরকম। মারা যায়। কিন্তু এরকম ছিল না। এরকম মারা যায়, প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা, কিন্তু এলাকায় এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয়, যে আসলে কি ঘটনা ঘটছে এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, তো ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরও বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা, তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকা, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে যাচ্ছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আচ্ছা, আর হাতে একটি আলো রয়েছে এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়, আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা তো বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, পরে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা, তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন,
কোনো চিন্তা করবেন না, এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকম লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত মানে ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে, মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন রাসেল ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনোই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনোই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ঘটেছে, চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। আচ্ছা, এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। আচ্ছা, এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যখন তার কাছ থেকে শুনি, তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়। এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা, এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূত এভাবে শেয়ার করি, কিভাবে এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ সেটাই সেটাই। পরে উনি বলেন না আপনি করেন, অনেক এটা আমি ঘটনাটা নিয়ে আসছি, যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, প্রথমে মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়, এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারি বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি,
তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, এটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে আর কি ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা। কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। হুম। কথা বলতে গেলে জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরেও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি অনেক আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠি দিয়ে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করা অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যেতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেহেতু আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়ে দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যেয়ে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না। না, একদমই। হ্যাঁ, তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্স আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তোমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জেগে ওঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমের জন্য উঠতো, তো দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশে দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায়, কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্রাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে, তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, ওটার কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যেয়ে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা।
দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম। আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো এই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরো বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপরে উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, বাম দক্ষিণ দিকে যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো। দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে। এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত। এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা সব চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন টাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল, সন্ধ্যার পরে হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্না করতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো, সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হতো যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি, কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট, এটা সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছে না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায়, এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যাবে, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কেইটানে দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা। তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো বা হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা, ঘটনা এরকম ভাবে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে
সেপ্টিং ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা, এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না, এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন। এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা, কিছু সময় দেখতো সে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদির গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করেনি। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা, এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি, ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করত, তার কাছে এক প্রকার বিরক্তি পেলাম। সবার সামনে সে স্বীকার করেন এটা, এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক। এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো, না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড। এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল, তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস, অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো তা আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এত আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো। এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময়ে তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে,
খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। আচ্ছা, প্রপারলি খেতে পারছিলেন না লাস্টে। এটাই ছিল Okay. ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো ডক্টর আলিফের কাছে। ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। এখন চলে যাব একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাদিল আল সাইদ। ভূত এফএমের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূত এফএম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না। হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা। বাড়িটা মেইন রাস্তার পাশেই। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো, তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়ল সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতে তাকিয়ে দেখি আলোটা আর নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন।
আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি বুঝতে পারোনি, এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকবো। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙলো ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন বাসায় যে টিনের চাল ছিল, ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো। আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি। তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীদের আম্মু, আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলে, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়লো মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত 2জন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যাবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো।
এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়েছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়। এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন